যে জিনিস আমি পাবো না তা নিয়ে পৃথিবীর অন্য কাউকে আমি সুখী হতে দেব না। মহিন আর রোকেয়ার দিকে তাকিয়ে দেখ, ওরা দুজন এখন দুই মেরুতে বসবাস করছে। কি করে দোস্ত? রোকেয়া তো মহিনের প্রেমে অন্ধ ছিল। হ্যাঁ ছিল, কিন্তু যখন মহিন আমার কাছে পরীক্ষা করাতে এলো তখনই চান্সটা নিয়েছি। ভুয়া রিপোর্ট দিয়ে মহিনকে বুঝিয়েছি ও আর কোনোদিন সন্তানের বাবা হতে পারবে না। তাই যখন রোকেয়া গর্ভবতী হলো তখনই মহিন ভুল বুঝলো রোকেয়াকে। গত 8টা মাস ওরা আলাদা হয়ে আছে। সন্তান জন্ম না মাত্রই রোকেয়া ডিভোর্স ফাইল করবে। রোকেয়া ডিভোর্স ফাইল করবে না। পালিয়ে তুই বাঁচতে পারবি না সুমন, পালিয়ে তুই বাঁচতে পারবি না। হায় খোদা, আমি কি করেছি? রোকেয়াকে আমি কত বড় আঘাত দিয়েছি। রোকেয়ার কাছে আমার ক্ষমা চাইতে হবে। যে কোনো মূল্যেই হোক তাকে আমার কাছে ফিরিয়ে আনতে হবে। রোকেয়া, রোকেয়া! কেউ তো বাসায় নাই স্যার। কোথায় গেছে? আপার বাচ্চা ওই মিষ্টি খাওয়ান স্যার, আপনার নাতনি হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার মেয়ে কেমন আছে? উনি আইসিইউতে আছেন। তুমি হাসপাতালে এসছো কেন? কে চাও? আমি রোকেয়াকে দেখতে এসেছি। দেখা হবে না, তুমি চলে যাও। কি বলছেন আপনি? আমার স্ত্রীকে আমার সাথে দেখা করতে দেবেন না? কথাটা ভুল বললে। রোকেয়া তোমার স্ত্রী নয়, ও এখন আমার মেয়ে। তোমার সংসার ছেড়ে আমার মেয়ে আমার সংসারে ফিরে এসছে। ও তোমার মুখ দেখতে চায় না। রোকেয়ার কাছে তুমি মরে গেছো, হারিয়ে গেছো তার জীবন থেকে। না, আমি ভুল করেছিলাম। ডাক্তার সুমন আমাকে ভুল বুঝিয়েছিল। আজ আমার ভুল ভেঙেছে, আর তাই আমি রোকেয়ার কাছে আজ ছুটে এসেছি। কিছুক্ষণ আগে ওর মেয়ে হয়েছে, কিন্তু সে সন্তানের চেহারা আমি তোমাকে দেখতে দেব না। আমার নাতনি আমার বাড়িতে আমার মৃত্যুর মাঝে বড় হবে। বাবার নাম হিসাবে তোমার নাম ব্যবহার করবে ঠিকই, কিন্তু নামের আগে মরহুম লাগিয়ে নেবো। আলতাফ সাহেব, চিৎকার করবি না। রাতের অন্ধকারে ঝড় বৃষ্টির মাঝে আমার মেয়ে তোর বাড়ির থেকে বের হয়ে এসছে। তোর জায়গায় আমি হলে আগে তোকে খুন করে তারপর বেরোতাম। যে মেয়ে নিজের আপনজনের মায়া ত্যাগ করে বাবার বিশাল বৃত্ত পায়ে ঠেলে তোকে ভালোবেসে তোর সংসারে গিয়েছিল, আমার সেই মেয়েকে তুই কলঙ্কের কালি মেখে চরম ভাবে অপমান করে বাড়ির থেকে বের করে দিয়েছি। এতদিন আমি আমার মেয়ের জন্য তোকে কিছু বলিনি। আজ এই মুহূর্ত থেকে তুই যদি আমার মেয়ের দিকে হাত বাড়ানোর চেষ্টা করিস তাহলে আমি তোর মাথার খুলি উড়িয়ে দেবো। মৃত্যুর ভয় যার হারিয়ে গেছে তাকে পিস্তলের ভয় দেখিয়ে লাভ নেই। আমি জানি আমার রোকেয়া এখন অসুস্থ, তাই আর কোনো বাড়াবাড়ি করলাম না। কিন্তু মনে রাখবেন, আমি আমার স্ত্রী সন্তানের কাছে আসবই। কেউ আটকাতে পারবে না, কেউ না। ম্যাডাম, স্যার আইছে। স্যার মানে কোন স্যার? মহিন স্যার। এই কি বললে তুমি?
ঢুকলো কি করে? তুমি ঢুকতে দিলে কেন? আর যেন কোনোদিন এই বাড়িতে ঢুকতে না পারে। জি। তুমি কেন এসেছো এখানে? এক্ষুনি, এই মুহূর্তে চলে যাও আমার সামনে থেকে। আর কোনোদিন তুমি এদিকে পা বাড়াবে না। রোকেয়া, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার কথা তোমাকে শুনতেই হবে। না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুমি আমার সামনে থেকে বিদায় হও। ওই মুখ আর আমি কোনোদিন দেখতে চাই না। আমার কথা না বলে আমি এখান থেকে যাব না রোকেয়া। অনেক বড় ভুল হয়ে গেছে আমাদের, ছেড়ে দাও। এবং এই ভুলের জন্য আমি দায়ী নই। রোকেয়া, এই তুমি আমাকে রোকেয়া, আমার কথা শোনো। কেন? রোকেয়া, রোকেয়া, আমার কথা শুনতেই হবে। রোকেয়া, রোকেয়া, আমার কথা শোনো, প্লিজ। খবরদার, কোনোদিন আপনি আমার ছায়া স্পর্শ করবেন না। আমার জীবনে কোনো পুরুষের প্রয়োজন একদম ফুরিয়ে গেছে। আমি শুধু এই শিশুটির জন্য পৃথিবীতে বেঁচে থাকবো। আপনি যদি কোনোদিন আমাকে ডিস্টার্ব করেন, তাহলে তাহলে আমি আগে ওকে গলা টিপে মারবো, তারপর নিজে আত্মহত্যা করবো। না রোকেয়া, না, আমি আর কোনোদিন তোমাকে ডিস্টার্ব করব না। তবুও তোমরা বেঁচে থাকো। আমার সন্তান পৃথিবীতে বেঁচে থাকুক। আমার সন্তান পৃথিবীতে বেঁচে থাকুক। আমার সব শেষ হয়ে গেল। আমার সব শেষ হয়ে গেল ভাইজান। কাঁদিস না শেফালি, কাঁদিস না। আল্লাহ আছেন, আমরা আছি। আল্লাহ দেখবেন। আমাদের সংগ্রাম চলবে 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 চলছে। আমাদের সংগ্রাম চলবে চলবে। আমাদের সংগ্রাম চলবে চলবে। আমাদের সংগ্রাম চলবে চলবে। বন্ধে খারা মিছিল বাইর করতেছে। এই, ডোন্ট মুভ। বড় ভাই কি কর? যদি ওগো মিছিল ভাঙতে না পারি, আমাগো পার্টির কোনো অস্তিত্বই থাকবো না। স্টুপিড! কি ভাবো তোমরা মাস্তানি করে দেশটাকে উদ্ধার করবে? তোমাদের প্রতিদ্বন্দ্বী দলকে পঙ্গু করে দেবে? যাও, ক্যাম্পে ফিরে যাও। কি কইলি? মইন তোদের অ্যাটাকে চাইতে দেয় নাই? দিলে তো এতক্ষণে টিভি নিউজে লাশের ছবি দেখতে পাইতেন। ইনুস ভাই, এটা কিন্তু ঠিক কথা হইল না। মইন নিজেরা কিভাবে? সে কি দলের প্রেসিডেন্ট? তার কথা মতো কি দল চলবো? সেভেন, যা, তোরে যা কইছি তুই তাই করবি। আবার যদি বুইরা বাধা দেয়, তাহলে তারও লাশ ফালাই দিবি।
সবাই জানবো অপোজিশনে এটাকে মইন নিহত হয়েছে। জি। যা, আমি লাশ চাই। লাশ ছাড়া পলিটিক্স জমে না। যা। হই হই রই রই, সন্ত্রাসীরা গেলি কই, সন্ত্রাসীরা গেলি কই, হই হই রই রই, আমাদের সংগ্রাম চলছে চলবে, সন্ত্রাসী আর করিস না, পিঠের চামড়া থাকবে না, পিঠের চামড়া থাকবে না, সন্ত্রাসীরা গেলি কই, হই হই রই রই, সন্ত্রাসীরা গেলি কই, আমাদের সংগ্রাম। খবরদার, এক পা আগাবে না। সইরা যান মঈন ভাই, নইলে কিন্তু ভালো হইব না। তোমরা ভুল করছো। লাশের রাজনীতি কখনো দেশের মঙ্গল বয়ে আনে না। আপনার কথা সত্য না মিথ্যা সেটা আপনার লাশ দিয়ে টেস্ট করে দেখতে চাই। মামার গায়ে যদি একটা আঘাত লাগে তাহলে 10টা আঘাত লাগবে তোদের গায়ে। আমার মামা যদি একবার চিৎকার করে তাহলে 10 বার চিৎকার করতে আমি তোদের বাধ্য করব। আমার মামার এক ফোঁটা রক্ত যদি মাটিতে ঝরে তাহলে আজ তোরা এখানেই খুন হয়ে যাবি। তার আগে তুই খুন হয়ে যাবি। মামা, যারা তোমাকে আক্রমণ করেছিল তাদের তুমি চিনতে পেরেছো? তা নিয়ে তোর কি দরকার? আমার মামাকে খুন করতে চাইবে ওরা, আর আমি তাদের পরিচয় জানবো না? বলো মামা, তোমাকে আমার কসম, বলো মামা, বলো 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 মামা, বলো বলো ওরা কারা, বলো মামা। দলের পান্ডাটার নাম সেলিম, বাকিগুলোর চালা। আমার তোর পান্ডারা আমার মামার শার্টের একটা পকেট ছিঁড়েছে, আমি তোর 2 পকেট ছিঁড়ে দিলাম। একটায় শোধ, আর একটা তোর শাস্তি। পরের বার আমার মামার গায়ে হাত দেওয়ার আগে খুব ভালো করে চিন্তা করে নিবি ইউনুস, নয়তো ক্ষতি যা হবে তার ডাবল ক্ষতি আমি তোর শরীর দিয়ে আদায় করে নেব। বুঝেছিস তো? হ্যাঁ বাবা, বুঝেছি বুঝেছি। তোমাদের মতো তরুণ শক্তির ইশারা যদি না বুঝি তাহলে পলিটিক্স করবো কিভাবে? হ্যাঁ, আমি আজই মঈন ভাইয়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে আসবো। না, খবরদার না। আমার মামার 100 গজের ভেতরে তোকে দেখলে তোকে পিটিয়ে পোস্টার বানিয়ে তোর অফিসের বাইরে ঝুলিয়ে রাখবো। নো পলিটিক্স। নো পলিটিক্স মানে? মানে পলিটিক্স বন্ধ, দি এন্ড, খতম। যারা তোমার সাথী হয়ে তোমার ক্ষতি করতে চায় তাদের সাথে আমি আর তোমাকে চলাফেরা করতে দেব না। শেফু, তুই শুনেছিস? সেদিনের ছোড়া আমাকে দেখে পলিটিক্স করতে দেবে না। ও পেয়েছেটা কি? হ্যাঁ ভাইজান, ও তো অন্যায় কিছু বলেনি। যারা তোমার ভালো চায় না তাদের সাথে তুমি কেন চলবে? আরে, মানুষ ভুল সিদ্ধান্ত তোকে নিতেই পারে, তার মানে তো এই নয় যে লোকটা খারাপ। তোমার যুক্তি মেনে তোমাকে আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না। কাল থেকে তোমার রাজনীতির কোনো দরকার নেই। আমরা যেভাবে চলছি সেভাবে চলতে পারলেই আমরা খুশি।
আমি তোমার কোনো কথা শুনতে চাই না। ছোটবেলায় বাবাকে হারিয়েছি, তুমি বাবার মতো ছায়া দিয়ে আমাকে মানুষ করেছো। একটু ভুলের জন্য সেই ছায়া আমার মাথার উপর থেকে সরে যায়। আমি তো চাই না মামা। আমি তো চাই না মামা। আমি তোমাকে হারাতে চাই না বাবা। ঠিক আছে বাবা, আমি তোর কথা মেনে নিলাম, কিন্তু তোকেও আমার কথা মেনে নিতে হবে। বসো। লেখাপড়া শেষ হয়েছে অনেক দিন, তুই শুধু বাদরামি করে বেড়াবি আর আমি তোর বাবার ব্যবসা চালাবো, তা হবে না। তুই ধীরে ধীরে তোর বাবার ব্যবসা বুঝে নে। কি হলো, হ্যাঁ করছিস কেন? হ্যাঁ, মামা আছে যেখানে আপদ নাই সেখানে। শেফুল, তোর ছেলে। এই বাজার বাচ্চা খেতে আয়। ওই মান দেবো কি করলি? ছাড় দিয়ে কিন্তু পেটা ভাই গেলে ভালো। ওঠো ওঠো। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। জুম্মাবারের দিন এটা কি কাজ করলেন বড় ভাই? ওই কেটা তুই? মায় হাউস করে একটা নাম রাখছিল ক্যাম, কিন্তু এই মহল্লার ব্যাপক মানুষ আমাকে ডাকে কীটনাশক। কিসের জন্য কীটনাশক বলে তর্জমাটা শুনেন ভাইজান। এই মহল্লায় বাইরে থেকে যত কীট পতঙ্গ আসে তাদের আমরা বিনাশ করি বলেই তর্জমা আমাকে সবাই কীটনাশক বলে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি কেটা চিনোস আমারে? আমি হইলাম টায়ার কাজের বড় ভাই নাইরা নাদের। তাহলে তো টায়ার পাঞ্চার করে দিতে হয়। টাকা বের কর। কে টাকা? আপনি কি আমার টাকা পাইবেন নাকি? শালা, ওই পিচ্চির চিকিৎসার টাকা কি তোর বাপ দিব? লাগে আমার দুইটা বেশি মেরে দেন, তো আমি টাকা দিয়ে পারব না। ওই যে সি ভাইজান, আপনি হলেন আমাকে মুরব্বী, আপনি কেন কষ্ট করে টাকা বাইর করতে যাবেন? আমরাই কষ্ট করে বাইর করে যাচ্ছি। এইবার ফোটেন। নে ধর, এই টাকা দিয়ে তুই চিকিৎসা করিস। তখন আমি দেখালো মনে রাখিস, মনে রাখিস। চল না। আমার মাফ করে দেন ভাইজান, আমি জীবনে আপনার আমি টায়ার কাদের রাবার না, হাওয়া দিলে ফুলি না। আমার লগে গেরেঙ্গে আমার টায়ারে আগুন ধরা। টাউকা বাচ্চার হাত পা খইলা আগুনে পোড়া। ভাই, আর এইভাবে চিৎকার পারতেছ কেন? মানুষের মাইর দিতে খুব মজা লাগে, খাইতে যে কি কষ্ট।
আমারে মশামাছির মতো থাবড়াইলো ভাই, টায়ার কাদের পায়ের গায়ে হাত দিল, আমি কিন্তু বিছখায় মরে যাবো। তুমি খালি কও ওই হারামির বাচ্চার নাম কে? চৌধুরী পাড়ার পরাণ। আমি টায়ার কাদের রাবার না, হাওয়া দিলে ফুলে না, ওর অন্তরে ছাড়ুম না। তোরা হলো বসে রইছ, পরাণের বাচ্চার পরাণটা বাই কইরা আমার হাতে আইনা দে, যা। মিঠু, তাহলে তুই বাড়ি যা, আমরাও বাড়ি যাই, যা। তোদের তিনজনের বাড়ি এক জায়গায়, আর আমি এতিমের মতো একা একা বাড়ি যাই। কেন্দ্র না দোস্ত, এই আর কয়েকটা দিন পর আপনাকে একটা নিকাহ করাবো। নিকাহ? তখন আর আপনি এতিম থাকবেন না। এখন বাড়ি যান, যান। নিকাহ নিকাহ করাইব, কি মজা! নিকাহ করাইব, কি মজা! বাবা বাবা, এই হারামির বাচ্চা ওই পরের দলের একজন। কি হয়ে গেল? আমার মিঠুর এই অবস্থা কেন করলো? কি ক্ষতি করছিল আমার মিঠু? বাবারে দেখো, আমার মিঠুর কি অবস্থা করছে। মিঠুর এই অবস্থা নিশ্চয়ই এই হারামির বাচ্চার টায়ার কাদের করেছে। কিন্তু টায়ারের বাচ্চাকে এখন পাবো কোথায়? দোস্ত, ওরা প্রতি রাতে ব্লু মুন নাইট ক্লাবে ফুর্তি করতে যায়। ব্লু মুন নাইট ক্লাব? আল্লাহ, আজকের মতো মামার হাত থেকে বাঁচাইও, সামনে যেন না পড়ি। কোথায় ছিলি সারা রাত? মামা কোথায়? মামা কোথায়? দেবে আজকে পেদানি। কোথায় ছিলি সারা রাত? কিরে, কথা বলছিস না কেন? রাতে কোথায় ছিলি? শেফালি, যদি উল্টাপাল্টা কিছু হয়, তোর ছেলের পিঠের চামড়া আমি তুলে নেব। কি ব্যাপার? ওসি সাহেব, কি ব্যাপার? ওকে অ্যারেস্ট করছেন কেন? ওনার বিরুদ্ধে মামলা হয়েছে। উনি টায়ার কাদেরের বড় ভাইকে কাঠের সাথে ঝুলিয়ে পিটিয়েছেন। কি বলছেন আপনি? জি, তিনি এখন হাসপাতালে। যদি মারা যান তাহলে আপনাদের গুণধর ছেলের হবে ফাঁসি, আর বেঁচে থাকলে কমপক্ষে 8 বছরের সশ্রম কারাদণ্ড। আই চলো। ভাইজান, আমার প্রাণের কি হবে? আমরা যখন রাজনীতি করেছি, এই ধরনের অনেক বড় বড় মামলা তোমরা ডিল করোনি? করেছি। রাজনৈতিক মামলা বড় হলেও কোনো অসুবিধা নেই, তবে আপনার ভাগ্নের বিরুদ্ধে যে মামলা করেছে সে হলো শহরে কুখ্যাত সন্ত্রাসী টায়ার কাদেরের বড় ভাই। এই সন্ত্রাসী খুনিদের বিরুদ্ধে মামলা নেওয়া খুব রিস্কি। যে কোনো মুহূর্তে রাস্তার মধ্যে ছুরি মেরে বসবে বা গুলি করে দেবে। এটা কোনো কথা? দেশে কি আইন কানুন বলে কিছু থাকবে না? দয়া করে আমাকে মাফ করেন, আমি এই মামলা নিতে পারবো না।
আপনি? আমি মঈন চৌধুরী। আমার নাম সজনী চৌধুরী। আমার মা বিশিষ্ট আইনজীবী রোকেয়া চৌধুরী। আমার বাবা মরহুম মঈন চৌধুরী। মঈন চৌধুরী এখানে কোথায় এসেছিলেন? আমার একমাত্র ভাগ্নে, যাকে আমি সন্তানের আদর দিয়ে বড় করেছি, সে একটা মামলায় পড়েছে। কিন্তু বাদী একটা সন্ত্রাসী বলে কোনো উকিলই আমার মামলা নিতে যাচ্ছে না। তুমি বলো, সন্ত্রাসীরা কি রাজত্ব করবে? নিরীহ সাধারণ মানুষের পক্ষে কেউ দাঁড়াবে না। কেউ নিতে চাচ্ছে না মামলা? না, আমি নেব। তুমি তুমি পারবে? মামলায় হারবো না জিতবো সে প্রশ্ন এখন বড় নয়। আমি আপনার মামলা নেব, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। আমাকে আসামির কাছে নিয়ে চলুন, ওদের সব কথা আমাকে শুনতে হবে। বেটা, চিন্তা করে কোনো লাভ নেই, যা হওয়ার তাই হবে। এসো। খাইছে আমারে মামা। ওরা হয়তো সব কথা আমার সামনে বলতে চাইবে না, তুমি যাও, আমি এদিকে ওয়েট করছি। ঘোরেন ঘোরেন, আপনাদের বিপদ চলে গেছে। দোস্ত, ঘোর ঘোর না, ঘোর। চল। কি হলো? হা করে তাকিয়েছেন কেন? আমি আপনাদের উকিল, ঘটনা কি খুলে বলেন। খুলেই বলছি ইওর অনার, আদালতের কাঠগড়ায় দাঁড়ানো মিস্টার প্রাণ গত 29 এপ্রিল রাত 11টায় ব্লু মুন নাইট ক্লাবের সামনে থেকে আমার মোয়াক্কেল সৈয়দ নাদের আহমেদকে তুলে নিয়ে গেছেন। সাথে ছিল তার দুই সহযোগী ফারুক এবং তমাল। তারা তিনজন মিলে আমার মোয়াক্কেলকে তেজগাঁও শিল্প এলাকার পেছনে এক অন্ধকার জায়গায় গাছের সাথে ঝুলিয়ে অমানসিকভাবে পিটিয়েছেন। সেখান থেকে তার ভাই পুলিশ নিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করেছিলেন। আমি তার মেডিকেল রিপোর্ট আদালতের পর্যবেক্ষণের জন্য দাখিল করছি। আমি সাক্ষ্য গ্রহণের জন্য মাননীয় আদালতের অনুমতি প্রার্থনা করছি। আচ্ছা মিস্টার নাদের, জি। ঘটনার দিন রাতে যারা আপনাকে কিডন্যাপ করেছিল তারা কি এখানে আছে? আছে মানে? ওর তিনজনই আছে। তারা কি আপনার গায়ে হাত তুলেছিল? তুলছে মানে? আমারে দেখে বুঝতে পারতেছেন না? আমি তো ঠিক মতো আটা পারতেছি না। আমার আর কিছুই বলার নেই ইওর অনার। মাননীয় আদালত, অতীব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে চারিদিকে অবস্থা দেখলে মনে হয় আমরা কোনো সভ্য সমাজে বাস করছি না, ক্রমশ আমরা একটু অসভ্য সমাজের দিকে এগিয়ে যাচ্ছি। মানুষ চুরি করে আর কুকুর পাহারা দেয়, সমাজে ভালো মানুষরা দাঁড়িয়ে থেকে আসামির কাঠ গড়ায়, আর ক্রিমিনালরা হয় মামলার বাদী। উকিলটা তো জব্বর। আজকের এই মামলাটি একটা মিথ্যে মামলা ইওর অনার। মামলার বাদী কেন এই মামলা দায়ের করেছেন তা পরিষ্কার করার জন্য তাদের চরিত্রটি পরিষ্কার হওয়া দরকার। কাগজপত্র অনুযায়ী বাদীর নাম সৈয়দ নাদের আহমেদ আর ওনার ছোট ভাইয়ের নাম সৈয়দ কাদের আহমেদ, কিন্তু সমাজের সবাই ওনাদেরকে চেনেন নাইরা নাদের এবং ছায়ার কাদের হিসেবে। অর্ডার, অর্ডার, অর্ডার। কোথায় ধার আছে? নাম শুনে তাদের কর্মকাণ্ডের একটা পরিচয় পাওয়া যায়। সমাজের এমন কোনো অপকর্ম নেই যা তারা করতে পারে না। আমি ছোট দুটো নমুনা এনেছি ইওর অনার।
এই যে বসে আছে একটি মাসুম বাচ্চা, বলো তো বাবা, উনি কেন তোমাকে মেরেছিলেন? আমি চায়ের দোকানে কাম করি তো, চা আমার ভালো হয় নাই, এলে আমার কাপে গেছে আর আমার মারছে। ইয়োর অনার, আর এই লোকটি ওনার কাজের সামান্য প্রতিবাদ করাতে 2 সপ্তাহ ওনাকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে হয়েছে, অথচ মামলা করতেও সাহস পায়নি। শুধু তাই না ইয়োর অনার, ওনাদের বিপক্ষে আজকের এই মামলাটি গ্রহণ করতে কোনো উকিল পর্যন্ত রাজি হয়নি। আমি সজনী চৌধুরী কোর্টে আসার আগে থানায় গিয়ে ডায়েরি করে এসেছি। ওনারা এতই ভয়ঙ্কর যে তাদের কাজে কেউ বাধা হয়ে দাঁড়ালে হয় তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়, অথবা মিথ্যে কোনো মামলায় জড়িয়ে 14 শিকের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়। আজকের মামলাটিও তাই ইয়োর অনার। আমার মোয়াক্কেলরা প্রতিবাদী বলে তাদেরকে আজ আসামির কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। অবজেকশন ইওর অনার, মামলা আমার মোয়াক্কেলের বিপক্ষে নয়। আমি খুব ভালো করে জানি, শুধু এই মিথ্যে মামলাটি কেন দায়ের করেছেন তার কারণ ব্যাখ্যা করছিলাম। প্রমাণ ছাড়া কথা বলা আইনসঙ্গত নয়। প্রমাণ? প্রমাণ আমি করেই ছাড়ব। আচ্ছা মিস্টার নাদির, আপনি কি আসামিদের নিজ চোখে দেখেছিলেন? জি। আপনি তখন সুস্থ ছিলেন? জি। নোট ডাউন দিস পয়েন্ট ইওর অনার, উনি সুস্থ ছিলেন। আচ্ছা মিস্টার নাদির, আপনাকে কিডন্যাপ করা হয়েছিল রাত 11টায়। জি। তার আগ পর্যন্ত আপনি কোথায় ছিলেন? ক্লাবের ভিত্তি ছিলাম। কি করছিলেন সেখানে? বলুন, কি করছিলেন সেখানে? বললাম। নোট ডাউন দিস পয়েন্ট ইওর অনার, উনি বলতে পারছেন না উনি ভেতরে বসে কি করছিলেন। উনি তখন নেশা জাতীয় দ্রব্য সেবনে মগ্ন ছিলেন। অবজেকশন ইওর অনার। অবজেকশনের কিছু নেই মিস্টার মাসুদ, কথা আমি বলছি না, কথা বলছে কাগজ। মাননীয় আদালত, ব্লু মুন নাইট ক্লাবের এই বিলটি সাক্ষ্য দিচ্ছে যে মিস্টার নাদের 29 এপ্রিল রাতে ওখান থেকে বের হওয়ার আগ পর্যন্ত 10 পেগ বিদেশি ভোদকা এবং 4 পেগ জিন খেয়েছেন। এই বিল জোগাইল কেমনে? সর্বমোট 14 প্যাক তীব্র নেশা জাতীয় দ্রব্য সেবন করার পর উনি যখন বেরিয়েছেন তখন উনি বদ্ধ মাতাল, কোনোভাবে উনি সুস্থ ছিলেন না। বিজ্ঞানের কথা মানবে না। সুতরাং উনি সেদিন যা দেখেছেন সব ভুল দেখেছেন ইওর অনার। আমার মোয়াক্কেলদের দেখার কোনো প্রশ্নই আছে না। তাছাড়া মামলার 1 নম্বর আসামি আমার মোয়াক্কেল ফারদিন হোসেন প্রাণ 29 এপ্রিল বিকেল থেকে সারা রাত ছিলেন অন্য জায়গায়। একই সময় একই ব্যক্তি তো 2 জায়গায় উপস্থিত থাকতে পারেন না। মিস্টার প্রাণ তাহলে কোথায় ছিলেন? তিনি ছিলেন হোটেল পূরবীর 419 নম্বর কামরায়। সারা রাত তিনি তার প্রেমিকার সাথে কাটিয়ে সকালে বাসায় ফিরেছেন। কোথায় ছিলেন, কার সাথে ছিলেন, কি প্রমাণ আছে তার? আমি তো বলেছি উনি তার প্রেমিকার সাথে ছিলেন। বাট কে সেই প্রেমিকা? আমি সে প্রেমিকা। কঠিন তো লাগাই দিল। প্রমাণ হিসেবে আমি দাখিল করছি হোটেল পূরবীর রেজিস্টার খাতা। আসামি পক্ষের উকিলের প্রমাণ, সাক্ষী এবং জেরার ভিত্তিতে এই আদালত আসামিদের বিরুদ্ধে আনীত মামলা খারিজ করে তাদেরকে মুক্ত ঘোষণা করছে। আল্লাহ, এনার মতো উকিল যেন কোনোদিন আমার বিপক্ষে না পড়ে। আমিন সুম্মা আমিন। কিরে, কি হয়েছে? সালাম করছিস কেন?
মা, তোমাকে আগে বলিনি যদি আমি হেরে যাই? কি খুলে বলবে তো? আমার জীবনের প্রথম কেসে আমি জয়ী হয়েছি মা। তুমি খুশি হওনি? খুশি হয়নি মানে? আমি দোয়া করি তুই যেন একদিন আমাকেও ছাড়িয়ে যাস। পাগলি বে। বের হ আমার বাড়ির দিকে, বের হ, বের হ। চুপ, আমাকে তুই মা বলে ডাকবি না। বের হ, বের হ বলছি। ছি 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 ছি, তুই এত নিচে নেমে গেছিস। প্রেম হলেও তো বুঝতাম, কোন মেয়ের সাথে একই হোটেলে রাত কাটানো। ছি 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 ছি। মা, তুমি বিশ্বাস করো, আমি আজকের আগে ওই উকিলকে জীবনে কোনোদিন দেখিনি। আমাকে বাঁচানোর জন্যই তো মিথ্যে নাটক সাজিয়েছে। তোর কোনো কথাই আমার আর বিশ্বাস নেই। তুই বের হ, বের হ আমার বাড়ি থেকে। তোর মতো ছেলে আমার আর দরকার নেই। ঠিক আছে, ঠিক আছে, আমি ওই মেয়েকে তোমার কাছে ধরে এনে প্রমাণ করে দেবো যে সে মিথ্যে কথা বলেছে। আসসালামু আলাইকুম। আপনি? সারা জীবন শুনেছি পুরুষ মানুষ মেয়ে মানুষের ইজ্জত নষ্ট করে, কিন্তু কোন নারী যে পুরুষের ইজ্জত নষ্ট করতে পারে জীবনেও শুনি নাই। আপনার জন্য মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেন? আপনি সেদিন কোর্টে যে কথা বলেছেন, আপনার সাথে আমি হোটেলে ছিলাম। এক মামলা থেকে বাঁচিয়ে এখন তো আবার বড় মামলায় ফাঁসিয়ে দিয়েছেন। আমি মহল্লায় বেরোতে পারি না। আমাকে দেখলে মেয়েরা মুখে কাপড় চেপে হাসে। হাসতে চলবে না, আপনাকে আমার সাথে যেতে হবে। আমার মায়ের কাছে গিয়ে বলতে হবে হোটেলের ব্যাপারটা সত্য নয়। দয়া করে আপনি আমাকে বাঁচান। এটা আপনার ব্যক্তিগত সমস্যা, আর এটা সলভ করার দায়িত্ব আমার না। সেমরি, যাবি নাকি জোর করে তুলে নিয়ে যাবো? ওই বেটা, মাস্তানি আমার সাথে করবি না। আমি কিন্তু ডিয়ারি উকিল। একটা ছোট্ট পেস মারছি, তুই বাড়ি সারা। আরেকটা পেস মারো, যাবজ্জীবন কানবি। আর কোনো প্যাচ দিয়েন না খালাম্মা, এইবার আমারে উদ্ধার করেন। আমি যাব, বাট শেফালি, তোর ছেলেকে নিয়ে আমি খুব দুশ্চিন্তায় আছি। তোর ছেলে যদি মানুষই না হলো, তাহলে আর আমার জীবনের থাকলোটাই কি? আমি এই সংসার ছেড়ে যেদিকে খুশি চলে যাব। আপনি কি ওনার জন্য যেদিকে খুশি যাবেন? কিন্তু ওনার তো কোনো দোষ নেই। সেদিন ওই কথা না বললে ওনাকে বাঁচানো যেত না, কারণ ওনারা তো সত্যি অপরাধ করেছিলেন। তাছাড়া মামলাটা তো নিয়েছি আপনার জন্য। ওনাকে তো আমি কোনো কালেই চিনতাম না। আর এরকম একটা নাটক না হলে সত্যি আমরা জয়ী হতাম না। তারপরে ভরা মজলিসে এরকম একটা কথা বলা কোন বাঙালি মেয়ের পক্ষে খুবই বিপজ্জনক। উকিলদের আমার বহু ঝুঁকি নিতে হয়। সাদাকে কালো, কালোকে সাদা বানাতে হয়। যা হোক, এ ব্যাপারে প্রাণকে দোষারোপ করবেন না। অবশ্য আমি ওনার ওকালতির জন্য আসিনি, আমি এসেছি আপনার কাছে। আপনার সাথে আমি একটু একা কথা বলবো। ঠিক আছে, তোমরা কথা বলো। প্রাণায়, বলো, কি বলবে? আপনাকে যখন প্রথম দেখলাম তখনই আমার খুব ভালো লেগেছে। তারপর আপনি যখন বললেন কোন উকিল আপনার মামলা নিচ্ছে না, তখন আমি চ্যালেঞ্জ হিসেবে মামলাটা নিলাম এবং আমার জীবনের প্রথম মামলায় আমি জয়ী হয়েছি।
আজ যদি আপনাকে একটা অনুরোধ করি, আপনি রাখবেন? কেন রাখবো না? তাহলে আপনি একটু উঠে দাঁড়ান, আপনাকে সালাম করব। কিন্তু ব্যাপারটা তো আমি কিছু বুঝতে পারছি না। আগে সালাম করব, তারপর বলবো। আমার বাবার নাম আর আপনার নাম এক, এই জন্য আপনাকে আমি সালাম করলাম। কি করেন তোমার বাবা? আমার বাবা তো নেই। ও সরি। মায়ের কাছে শুনেছি আমার জন্মের আগে এক ঝড়ের রাতে আমার বাবা মারা গেছেন। তোমার মা কিছু করেন? জি, আমার মা বিশিষ্ট আইনজীবী রোকেয়া চৌধুরী। আমি তো কোনোদিন বাবার হাতে পাইনি। যদি যে কোনো সময় আপনার কাছে আসি বা আপনাকে যেতে বলি, আপনি যাবেন? তোমার কথা শুনে আমার অনেক কষ্ট লাগছে মা। তুমি যখন খুশি আসবে, যখন ইচ্ছে আমাকে ডাকবে, আমি যাব তোমার কাছে। আজ তাহলে আমি আসি। প্রাণ, প্রাণ। জি মামা। তুই নিজে ওকে বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবি। জি মামা। আসি। এসো মা। আমি তোর কাছে আসবই মা। আমার মনে হয়েছে আফ্রিকার জঙ্গলের মরুভূমির সাগরের মধ্য দিয়া ঠাডা পড়া রৌদ্রের মধ্যে দুইজনে জড়াজড়ি করে হাঁটতেছি। তোরে যে উপরটুকে ধরছে তা আমি নিশ্চিত। ওই ছাগলের দল, উপরটুকা কি রে? কেন তোমার খাওয়ান ভালো লাগে না, শুয়ে থাকতে ভালো লাগে না, বসে থাকতে ভালো লাগে না, হাত পা তিতা তিতা লাগে। আমরা বুঝি না মনে করছ? আপনারা যখন এতই বোঝেন তখন আমার জন্য কি করলেন শুনি? শুনিবেন? তাহা হইলে মোবাইল খানা আমার হস্তে প্রেরণ করেন। ওই ফারুক, নাম্বারটা দে। নাম্বার লাগা 0171 345 ওই চাররত কি বুঝছ? হ্যাঁ বুঝছি, আর একটা 1 যোগ করতে হবে। হ্যালো, কে বলছেন? বিসমিল্লাহ। আমরা আপনার সৌভাগ্যবান আসামি বৃন্দ। নেন, 1 নং আসামি সহিত নতুন মামলার বিষয়ে কথা বলেন। নেন, কথা বলেন। হ্যালো। হ্যালো। ডিস্টার্ব। হ্যালো। আপনি ভালো আছেন ম্যাডাম? না, আপনি কেমন আছেন? আমিও ভালো নেই, কারণ আমার হৃদয়টা একটি সুন্দরী মেয়ে চুরি করে নিয়ে গেছে। এখন আমি শুধু দেহটা নিয়ে ছটফট করছি। আপনি কি সেই সুন্দরীকে সাজা দিতে পারবেন? পারবো, তবে এর জন্য ফি বাবদ আপনি ছেড়ে তুমি বলতে হবে। তুমি এসব জটিল মামলা লড়তে যেয়ে
বাদীর সাথে সরাসরি কথা বলতে হয়। কোথায় দেখা করতে হবে? এইসব মামলার জন্য আমার চেম্বার আলাদা, গুলশান লেক পার্ক। দেখা করার সময় বিকাল 4টা। বাদী সময় মতো হাজির হবে ম্যাডাম। আমি অপেক্ষায় থাকবো। ছোট ম্যাডাম, ও ছোট ম্যাডাম, আমিও পাগল হয়ে গেলাম। আর কত অপেক্ষা করব? কি হলো, সজন্য আসছে না কেন? আর কোয়েন না মেম সাহেব, ডাক্তার ডাক্তার আমার মুখ ব্যথা হয়ে গেছে। ও কি বই পড়ছে? না, খালি আয়নার সামনে খাড়ায় থাকে আর মিটমিট করে হাসে। তুই একটা ভুতু। সজনী, সজনী, কি হয়েছে? এভাবে ডাকছো কেন? রাত আমি খেয়েছে, খেয়ে নি। সজনী, উফ মা, তুমি খাও তো। সজনীর হঠাৎ এত পরিবর্তন। বুয়া, ফোনটা আনো তো। আসসালামু আলাইকুম ম্যাডাম। জি ম্যাডাম, জি ম্যাডাম, ঠিক আছে ম্যাডাম। ম্যাডাম, কি খবর রবি? ছোট ম্যাডামের আজ আমি সারাদিন চোখে চোখে রাখছি। ওনার মতো ভালো মেয়ে আমি আমার জন্মে দেখি নাই। নতুন একটা মামলার কাজে উনি এখন খুবই ব্যস্ত। সারাদিন দেখলাম আইনের বই পড়তাছে, খালি পড়তাছে, খালি পড়তাছে, খালি পড়তাছে। পড়াশোনায় এত বেশি মনোযোগ দিলে একটু অন্য মানুষের তো থাকবই। ম্যাডাম, আমি একটু আসি। ছোট ম্যাডাম, একটু এদিকে আসেন, আসেন। স্টুপিড, এটা কি? কথা বলবেন না, অসুবিধা আছে। আসেন, আসেন, আরে আসেন, আসেন। শোনেন, বড় ম্যাডাম আমারে আপনার স্পাই। আপনি সারাদিন যা যা করছেন আমি সব দেখছি, কিন্তু বড় ম্যাডামের কাছে রিপোর্ট করছি আপনি লেখাপড়া নিয়ে খুব ব্যস্ত। আপনারা কিছু জিজ্ঞেস করলে আপনি মিথ্যা কথা বলবেন না। আপনার সব মিথ্যা কথা আমি কয়ে দিচ্ছি। আপনি ডাক্তারের সাথে বলবেন আমি কাজে ব্যস্ত ছিলাম। থ্যাংক ইউ। যান। আপনার কাছে আসলেই আমার ভালো লাগে, কিন্তু যেদিন আপনাদের বাসায় গিয়েছিলাম সেদিন আমার একটু খারাপ লেগেছিল। কেন মা, কি খারাপ লাগলো? আপনার বাড়িতে আপনার বোন আছে, ভাগ্নি আছে, অথচ যাদের থাকার কথা তারা তো কেউ নেই। আপনি একা কেন? আমি একা নই মা, আমার সব আছে। আমার চোখের সামনে আমার মেয়ে আছে, আমার স্ত্রী আছে, তবুও কেউ নেই।
সে এক করুণ ইতিহাস। বলুন না, আমার খুব শুনতে ইচ্ছে করছে। আমার একটা সুখের সংসার ছিল মা। আমার স্ত্রী আমাকে ভীষণ ভালোবাসতো, আমিও তাকে ভালোবাসতাম। কিন্তু দীর্ঘদিন আমাদের কোনো সন্তান হচ্ছিল না। আমার স্ত্রী কারো কোলে বাচ্চা দেখলেই কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো, কেঁদে ফেলতো। আমার খুব কষ্ট লাগতো তার জন্য। ভাবলাম আমার কোনো সমস্যা আছে কিনা, ডাক্তার দেখাই। নিজেকে পরীক্ষা করালাম। ডাক্তার রিপোর্ট দিল আমি কোনোদিন বাবা হতে পারবো না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, কিছুদিনের মধ্যেই আমার স্ত্রীর গর্ভে সন্তান এলো। তা কি করে সম্ভব? আমার মনেও একই প্রশ্নের উদয় হলো। আমি উন্মাদ হয়ে গেলাম। সন্দেহ করলাম আমার স্ত্রীকে এবং পাষণ্ডের মতো চরম অপমান করে আমার বাড়ি থেকে বেরিয়ে দিলাম। আমার স্ত্রী বারবার কসম করে বলেছিল তার কোনো পাপ নেই। আমি তার কোনো কথাই শুনলাম না। আমার সংসারটা ভেঙে চুরমার হয়ে গেল। আপনি আবার নিজেকে পরীক্ষা করাতেন? রিপোর্ট তো অনেক সময় ভুলও হয়। আপনার স্ত্রী হয়তো সত্যি অসত্যি ছিলেন না। আর পরীক্ষা করার দরকার হয়নি মা। কয়েকদিনের মধ্যেই আমি জানতে পারলাম ডাক্তার শত্রুতা করে ইচ্ছাকৃতভাবে আমাকে ভুল রিপোর্ট দিয়েছে। আমার শরীরের সমস্ত রক্ত মাথায় উঠে গেল। পাগলের মতো ছুটে গেলাম ডাক্তারকে মারতে, কিন্তু সে পালিয়ে গেল। আমি চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়লাম। হায় খোদা, আমার স্ত্রীকে আমি কত বড় আঘাত দিয়েছি বিনা দোষে। ছুটে গেলাম তার কাছে ক্ষমা চাইতে, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না, কোনো কথাই শুনলো না। আপনি জোর করেননি? করেছিলাম, কিন্তু সে যখন আমার ছোট্ট বাচ্চাটাকে আমার সামনে এনে বলল আমি যদি তার ছায়া স্পর্শ করি তাহলে সে আমার সন্তানের গলা টিপে মারবে, তারপর আত্মহত্যা করবে, তখন আর বাড়াবাড়ি করতে পারলাম না। ভাবলাম আমার সাথে ওদের সম্পর্ক নাই বা থাকলো, তবু ওরা বেঁচে থাকুক। বেঁচে থাকলে দূর থেকে হলেও আমি আমার স্ত্রী সন্তানকে দেখতে পাবো। আপনার স্ত্রী সত্যি অনেক বড় আঘাত পেয়েছে। এর চেয়ে বড় আঘাত নারীর জীবনে আর কিচ্ছু নেই। তা তো ঠিকই মা, আমি তাকে কোনো দোষ দিই না। সব দোষ আমার 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 ভাগ্যের। আচ্ছা, আপনার সন্তান এখন কত বড় হয়েছে? অনেক বড় হয়েছে মা, সে এখন সব বোঝে। তাহলে তো আপনি তার কাছে যেতে পারেন, সব কিছু তার কাছে খুলে বলতে পারেন। পারি, কিন্তু যাই না ভয়। আমার সন্তান যদি আমাকে ভুল বোঝে তাহলে তো আমার আর কিছুই থাকলো না। যদি আমাকে প্রশ্ন করে কেন আমাকে আমার বাবার অধিকার থেকে বঞ্চিত করেছো, আমি কি জবাব দেব? আপনার সাথে আমার অনেক মিল। আপনার সবকিছু থেকেও নেই, আর আমার তো বাবাই নেই। বাবার হাতের কি কোনদিন বুঝিনি। আমি আপনাকে বাবা বলে ডাকি। থাক মা,
অনুরোধ করলো কিসে? কোথায় আপনি? গুলশান পার্কে? আচ্ছা, ওখানেই থাকেন থাকেন। আজকে খাইছি তোরে। এই ছুটির দিনও মোবাইল টোবাইল বন্ধ করে উনি গুলশান পার্কে এসে বসে আছে। সারা জীবন শুনছি মামু আছে যেখানে, আপদ নাই সেখানে। আর এখন তো দেখি মামুই আমার সবচেয়ে বড় আপদ। খাইছে আমারে। বাবা, আমি একটু পরে আসি। আচ্ছা, ঠিক আছে, যা। বসলাম। সারাদিন ফোন বন্ধ কেন? কথা বলছো না কেন? আরে কথা বলছো না কেন? আজকে তো হাট বাজার কোর্ট কাছারি সব বন্ধ, তারপরে ফোনটা বন্ধ কেন? মামার সাথে কাহিনীটা কি? কিছু না। কিছু না মানে? সেদিন তো দেখলাম বাসায় মামার সাথে একা একা কথা বললেন, আজকে আবার দুনিয়াদারি বন্ধ করে দিয়ে তার সাথে আপনি পার্কে। বলতে পারবো না। বলতে পারবো না মানে? তাহলে আপনি ওনাকে নিয়েই থাকেন, আমি চললাম। তোমার কোনো কথা আমাকে বলবে না তো কাকে বলবে? আমি কি তোমার সুখ দুঃখের সাথী না? সরি, আই এম সরি। সরি। বুঝছিস তো ভাই, আমার ফাইলটা কিন্তু বাইরে ওই যে না ভাই, লিডার এসে গেছে। ও ভাই, আসসালামু আলাইকুম ভাই। কি খবর? বসো বসো তোমরা। নমিনেশন? কিসের নমিনেশন? ভাই, আগামী নির্বাচনে আপনার পার্টি থেকে আমি ইলেকশন করুম, এর লিগে নমিনেশন চাইতে আইছি। তোর মতো সন্ত্রাসীদের দিয়ে খুন রাহাজানি সাজে, নির্বাচন না। তোকে ভোট দেবে কে? বড় ভাই, খুন খারাপি যা করছি আপনার লিগাই তো করছি, আপনার পার্টির লিগাই তো করছি। করছস? তুই যা কিছু করছস মাগনা করছস, এই জন্য পার্টির তরফ থেকে তোর অনেক টাকা পয়সা দেওয়া হয়েছে। আর ওই হন, তোর মতো সন্ত্রাসীর নমিনেশন দিলে আমার পার্টির ভাবমূর্তি নষ্ট হয়ে যাব। আরে বেটা, এই যে হন, খুন খারাপই এক জিনিস আর নির্বাচন হইলো অন্য জিনিস রে। বড় ভাই, আমি টায়ার কাদের, রাবার না, হাওয়া দিলে ফুলি না। এখানে কিছু করিস না। কামটা আপনি ভালো করেন নাই বড় ভাই, ভালো করেন নাই। যাও বাই। এই ছেলে, তোমার নাম কি? জি, ফারদিন হোসেন প্রাণ। আচ্ছা, তোমার বাবা? বাবার নাম কি?
মরহুম আমজাদ হোসেন। তোমার অভিভাবক কে? আমার মামা মঈন চৌধুরী। ড্রাইভার যাও। সজনী, প্রাণ নামের ছেলেটির সাথে তোমার কি সম্পর্ক? কথা বলছো না কেন? ওই ছেলেটিকে যেন আমি আর তোমার সঙ্গে কোনোদিন না দেখি। মা, এই কথা কেন বলছো? ওর কি অপরাধ? কোনো অপরাধ নেই, আর সব কথা জানতে চেও না। তুমি এখন বড় হয়েছো, আজ আমি জোর করে তোমাকে কোনো কিছু যদি বাধ্য করতে পারবো না। শুধু জেনে রাখো, আমার সব কিছু হারাবার পর, যখন আমার কোনো কিছু অবশিষ্ট ছিল না, তখন আমার একমাত্র অবলম্বন ছিলে তুমি। তোমাকে ঘিরে আমার ছিল সব স্বপ্ন, সব আশা। আর তাই আমি আমার জীবনের সব সুখ ত্যাগ করে শুধু তোমার সুখের কথা চিন্তা করেছি। আজ যদি সেই তুমি আমার কথার বাইরে চলো, তাহলে আমার বিষ খাওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না। কি বলছো মা? ওই রোকেয়া চৌধুরী আমার মামি? তার জন্য আমার মামার জীবনটা এভাবে শেষ হয়ে গেছে? আমি এক্ষুনি তাকে ধরে নিয়ে আসবো। আরে বাবা, হুট করে কোনো ঘটনা ঘটিয়ে সবকিছু পণ্ড করে দিস না। মেয়েটাকে তো আমরা পেয়েই গেছি, সময় মতো ভাবিকেও আমরা নিয়ে আসবো। ভাইয়ের যদি শেষ জীবনে একটু শান্তি পায়, সেটাই হবে আমাদের বড় পাওয়া। আসেন ম্যাডাম। ওই লোকটি কেন এসেছিল? ছোট ম্যাডামের কাছে। কিসের জন্য এসেছিল? কিসের জন্য আসছিল আমি জানি না, ছোট ম্যাডামের কাছে আসে। সত্যি করে বল, কেন আসে ওই লোকটি? নাউজুবিল্লাহ, আমি আবার আপনার মিথ্যা কথা বললাম কবে? সজনী সম্পর্কে তুই আমার কাছে সব মিথ্যে রিপোর্ট দিয়েছিস। ভালো কামের পক্ষে মিথ্যা কথা কওয়া জায়েজ আছে। মুখে মুখে কথা বলিস? তোর অনেক খামখেয়াল আমি সহ্য করেছি, আর না। আজ থেকে তোর চাকরি নট। যা, বাইরে যা। এই কথা আমি মনে করছিলাম আপনি যেভাবে খেপছেন, না জানি কত সিরিয়াস কথা বলবেন। Get out! আপনি আমার চাকরি নট করলে কি হইব? আমি তো নট হইলাম না। মইন কেন আসে এখানে? কি চায় আমার সজনীর কাছে? সে কি সজনীকে নিয়ে যেতে চায়? মইন চৌধুরী, তুমি আমার জীবনটাকে মরুভূমি করে দিয়েছ, আর এখন কেড়ে নিতে চাও আমার মেয়েকে। তোমাকে আমি ছাড়ব না, তোমাকে আমি ছাড়ব না। ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। ওই হারামির বাচ্চা আমার সুখের স্বপ্ন চুরমার করে দিয়েছে, তোমার জীবনটাকে ধ্বংস করে দিয়েছে।
আমি ওর কলিজা ধরে টান দেব, ওর ভুবন আমি ছিন্ন ভিন্ন করে দেব। তুমি তুমি নিশ্চিন্তে গিয়ে ঘুমাও, যা করার আমি করব। কারা প্রাণীর এই অবস্থা করেছে? তুমি কি কাউকে চিনতে পেরেছ? জি, ডক্টর সুমন। সুমন, তুই আমার জীবনটা ধ্বংস করেছিস, আর এখন আমার প্রাণের গায়ে হাত দিয়েছিস। তোকে আমি বাঁচতে দেব না, তোকে আমি বাঁচতে দেব না। সমুদ্রে আলোর যাত্রী শূন্য যে ধায় দিবস রাত্রি। মামা অ্যারেস্ট হয়েছে? হ্যাঁ, ডক্টর সুমন হত্যা মামলায় সে অ্যারেস্ট হয়েছে। খুন তো সে করবেই, এখন মামাকে বাঁচাবে কে? শান্ত হও বাবা, শান্ত হও। হ্যাঁ, তুমি শান্ত হও প্রাণ, তোমার সুস্থ হয়ে ওঠাটা খুব জরুরি। হ্যাঁ, মঈন চৌধুরীর জন্য আমি ফাইট করব। আমার সবটুকু মেধা আমি তার জন্য খরচ করব। বাবা, খুন করেও আজ আমার কোনো দুঃখ নেই মা, আমার মধ্যে এক বিন্দু অনুশোচনা নেই। আমি তো আমি মহাসুখী। আপনি কি বলছেন বাবা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি ঠিকই বলছি সজনী। একদিন আমি তোমাকে আমার জীবনের গল্প বলেছিলাম না? একজন ডাক্তার আমাকে একটা মিথ্যা রিপোর্ট দিয়েছিল, তার কারণে আমার ঘর পুরো ছাই হয়ে গেছে। এই সেই ডাক্তার, আর আমার ফুলের মতো পবিত্র যে স্ত্রীকে আমি ভুল বুঝেছিলাম, তিনি হচ্ছেন বিশিষ্ট আইনজীবী রোকেয়া চৌধুরী, আর আমি হচ্ছি তাদের সে অবাধী কন্যা সজনী চৌধুরী, যে জন্মের পর থেকে শুনে এসেছে তার বাবা মৃত। তুমি কি শোনালে বাবা, তুমি কি শোনালে? যার বুকে পিতার ভালোবাসা পাবার আজন্য হাহাকার, আজ পিতাকে সামনে পেয়েও তার বুকে মাথা রাখতে পারছে না। হে আমাদের নিয়তি সজনী, হে আমাদের নিয়তি। তবু আমার অনেক জ্বালা আজ দূর হয়েছে। যে আমার সব সুখ কেড়ে নিয়েছে তাকে আমি পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি। এখন আমি ফাঁসির দড়িতে ঝুললেও আমার কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। কিন্তু আমার গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত, আমার বাবার বুকে মাথা রাখার আগ পর্যন্ত আমি আমার বাবাকে ফাঁসির দড়িতে ঝুলতে দেব না। আমি আমার বাবাকে ফাঁসির দড়িতে ঝুলতে দেব না, কিছুতেই না, কিছুতেই না।
আপনারা জানেন না মঈন চৌধুরী কতটা অবিশ্বাসী। তার উপর সে আমার ভাইকে খুন করেছে। আমি ওকে ছাড়বো না, আর আমি তাকে বাঁচাবই। কি বলতে চাস তুই? আমার মেয়ে হয়ে তুই আমার বিপক্ষে দাঁড়াবি? না, আমি তোমার মেয়ে নই। আমি উকিল সজনী চৌধুরী, আর তুমি রোকেয়া চৌধুরী। শৈবাল দিঘিরে বলে উঁচু করি শির, লিখে রাখো এক ফোঁটা দিলেম শিশির। উকিল সজনী চৌধুরী, মাঠে দেখা হবে। ইয়েস, ডান। এই সেই খুনি যে ডাক্তার সুমনের মতো একজন নামকরা রাজনীতিবিদ এবং চিকিৎসককে খুন করেছে। খুন করার সময় পুলিশ তাকে অস্ত্রসহ হাতে নাতে গ্রেফতার করেছে। থানার ওসির সাক্ষ্য, অস্ত্রে আসামির হাতের ছাপ সব মিলিয়ে প্রমাণিত হয় যে মিস্টার মঈন চৌধুরী ডাক্তার সুমনকে হত্যা করেছে। প্রতিশোধ নিয়েছে তার ভাগ্নের প্রাণকে আঘাত করার। তাছাড়া খুনের অনুশোচনায় দগ্ধ আসামি নিজেই তো স্বীকার করেছেন যে তিনি খুন করেছেন। এরপর আর কিছু বলার থাকে না ইওর অনার। এরপরও কথা আছে ইওর অনার। আসামি কোনো কথা অস্বীকার করলেও যেমন পার পায় না, তেমনি সব দায় স্বীকার করলেও সে প্রকৃত দোষী হয়ে যায় না। আমার তরুণী প্রতিপক্ষ হরবাচিনের মতো হাস্যকর কথা বলছেন ইওর অনার। আসামি দোষ স্বীকার করার পরও কোন যুক্তিতে তাকে নির্দোষ বলা যায়? যুক্তি অবশ্যই আছে ইওর অনার। যুক্তি প্রমাণ ছাড়া যে আদালতে কথার কোনো মূল্য নেই তা একটা দুগ্ধপোষ্য শিশুও জানে। মহামান্য আদালত যে ছুরিসহ ওসি মিস্টার মঈনকে গ্রেফতার করেছেন তাতে আসামির হাতের ছাপ আছে, এটা ঠিক। তিনি ছুরি নিয়ে ছুটে গিয়েছিলেন, তাও ঠিক। আসামি ডাক্তার সুমনকে ছুরিকাঘাত করেছেন, সেটাও ঠিক। কিন্তু খুন তিনি করেননি। আমার প্রতিপক্ষ নিজেই বুঝতে পারছেন না যে কি হাস্যকর কথা তিনি বলছেন। অবশ্য এটাই তার পক্ষে খুব স্বাভাবিক, কারণ তার বয়সও খুব কম আর আইনের অভিজ্ঞতাও স্বল্প। অবজেকশন ইওর অনার। আমার বিজ্ঞ প্রতিপক্ষ ভুলে গেছেন যে তার জন্ম একজন ব্যবসায়ীর ঘরে। বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগ পর্যন্ত তিনি আইন সম্পর্কে কিছুই জানতেন না। আর আমার জন্ম একজন আইনজীবীর ঘরে। আমি জন্ম থেকেই আইন বিষয়ে অনেক কিছু জানি। সুতরাং আমার বয়স কম হলেও আইনের অভিজ্ঞতা মোটেও কম নয়। ইওর অনার, আশা করি আস্তে আস্তে সব জট খুলে যাবে। আমি মামলার অন্যতম সাক্ষী ওসি সাহেবকে কিছু প্রশ্ন করতে চাই। আপনার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। আচ্ছা ওসি সাহেব, আপনি যখন ঘটনাস্থলে গেলেন তখন আপনি কি দেখলেন? আমি দেখলাম ডাক্তার সুমন একটা ইজি চেয়ারে বসা, আর মিস্টার মঈন তাকে ছুরি দিয়ে আঘাত করছেন। আচ্ছা, ডাক্তার সাহেবের ঘরে আর কেউ কি ছিল? জি না। ইওর অনার, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট। ডাক্তার সাহেবের ঘরে আর কেউ ছিলেন না, আর আসামিও ছিলেন একা। একজন লোক আরেকজন লোককে ছুরি দিয়ে কোপাচ্ছে আর তিনি ইজি চেয়ারে বসে আছেন, এটা কি অকল্পনীয় নয়? আচ্ছা, এটাই তো সেই জব্দ করা ছুরি, তাই না? জি। এই ছুরিতে মিস্টার মঈনের হাতের ছাপ পাওয়া গেছে, তাও তো ঠিক? জি। মহামান্য আদালত, এটি আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, এবং এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই ছুরিটি ওসি সাহেব জব্দ করেছেন, আবার এটাতে মঈন সাহেবের হাতের ছাপও আছে। কিন্তু এই ছুরিটির কোথাও বিন্দুমাত্র রক্তের কোনো দাগ নেই।
কোন জীবন্ত মানুষকে ছুরি দিয়ে কোপালে ছুরিতে 1 ফোঁটা রক্তের দাগ থাকবে না, এটা তো হতে পারে না। ছুরিতে রক্তের কোনো দাগ থাকবে না, এটা সম্ভব যদি আঘাত করার বহু আগেই মানুষটি মারা গিয়ে থাকেন, তখন 1000 কোপালেও কোনো রক্ত বের হবে না। সুতরাং আমি বলতে চাই, আমার মোয়াক্কেল মিস্টার মঈন চৌধুরী ডাক্তার সুমনের ঘরে পৌঁছানোর অনেক আগেই ডাক্তার সুমন মৃত্যুবরণ করেছেন। আমি 100% নিশ্চিত মিস্টার মঈন চৌধুরী এই খুন করেননি। তাছাড়া পোস্টমর্টেম রিপোর্টে আছে ডাক্তার সুমনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে এবং তার গলায় হাতের যে ছাপ পাওয়া গেছে তার সাথে মিস্টার মঈনের হাতের ছাপের কোনো মিল নেই। সুতরাং এই খুন অন্য কেউ করেছে, কিন্তু কে সেই খুনি? যদিও আসল খুনিকে খুঁজে বের করা আমার দায়িত্ব নয়, তবুও আমার মোয়াক্কেলকে নির্দোষ প্রমাণ করার জন্য সেই খুনিকে বের করতে হবে। আমি এই জন্য আদালতের কাছে সময় প্রার্থনা করছি। সময় দেয়া হলো। আগামী মঙ্গলবার বেলা 11টায় আবার কোর্ট বসবে। এর মধ্যে প্রয়োজনীয় তথ্য সংগ্রহের জন্য উভয় পক্ষকেই নির্দেশ দেয়া হলো। তুমি শিওর? হ্যাঁ প্রাণ, আমি 100% কনফার্ম এই খুন তিনি করেননি। কিন্তু যতক্ষণ আসল খুনিকে খুঁজে বের করা সম্ভব না হয় ততক্ষণ আমি তাকে নির্দোষ প্রমাণ করতে পারছি না। তাহলে কে করতে পারে এই খুন? সেটাই তো ভাবছি। কোন রকম একটা ক্লু যদি পেতাম তাহলে আমি নারী নক্ষত্র সব বের করে ফেলতাম। দোস্ত, আমার মনে হয় টায়ার কাদের করতে পারে। টায়ার কাদের? হ্যাঁ দোস্ত, আমি নিজে একদিন দেখেছি সে ডাক্তার সুমনকে থ্রেট করছে। টায়ার কাদের নমিনেশন চেয়েছিল বলে ডাক্তার সুমন তাকে অপমান করেছিল। তাহলে এই খুন সে ছাড়া আর কেউ করেনি। কি করছে মানে? তুমি জানো ওই মঈন চৌধুরীকে? আরে সে শুধু আমার মামাই নয়, সে তোমার জন্মদাতা। সে ফাঁসির কাঠগড়ায় দাঁড়ানো আর আমি বিছানায় শুয়ে শুয়ে আঙুর খাবো? আমি মরে গেলেও আমার মামাকে আমার বাঁচাতেই হবে। তোমার বাবাকে তোমার বুকে ফিরিয়ে দিতেই হবে। তুমি সব জানো? কোনোদিন তো আমাকে বলনি। বলিনি, কিন্তু আমরা সবাই মিলে তোমাকে পাহারা দিয়ে রেখেছি। আমরা জানতাম একদিন আমরা তোমাদের ফিরে পাবই। এখন কান্নার সময় নয় সজনী, তুমি কোর্টে যাও। আমি যে কোনো মূল্যে টায়ার কাদেরকে ধরে কোর্টে হাজির করবই। যাও যাও, চল চল। ফোন। হ্যাঁ হ্যালো হ্যালো প্রাণ। হ্যাঁ বলো সজনী। শুধু ধরে আনলেই হবে না, ফিঙ্গারপ্রিন্ট লাগবে টায়ার কাদেরের। হ্যালো সজনী, সজনী ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কি করবা? ফিঙ্গারগুলি তোমার সুন্দর কোমল শরীরে কোথাও বসায় দেই, প্রিন্ট হয়ে থাকবো। আর সেইটা নিয়ে তুমি আদালতে প্রমাণ করবা ডাক্তার সুমনের আসল খুনি কে। এই টায়ার কাদের পচার, তুই জানিস না আমার প্রাণ মুহূর্তের মধ্যে চলে আসবে এই নয়া বাজারে। টায়ার কাদের সজনীকে নয়া বাজার এলাকায় অ্যাটাক করেছে। এই আমি টায়ার কাদের রাবার না, হাওয়া দিলে ফুলি না। ওই তোর ফিঙ্গারপ্রিন্ট দিয়া দিমু, দেহি তোর পরাণ কখন আহে। আসল খুনি খুঁজ, আসল খুনির ফিঙ্গারপ্রিন্ট লাগবে।
আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেব। সজনী, তুমি কোর্টে চলে যাও। আমি ফিঙ্গারপ্রিন্ট সহ তারকে নিয়ে আসছি। যাও যাও। যাও যাও। তুই আমার বন্ধুকে মেরেছিস। তুই আমার সজনীর গায়ে হাত তুলেছিস। ডাক্তার সুমনকে খুন করে আমার মামাকে ফাঁসিয়েছিস। চল কোর্টে চল। মহামান্য আদালত, ডাক্তার সুমন হত্যা মামলার প্রধান আইনজীবী রোকেয়া চৌধুরী মানসিকভাবে বিধ্বস্ত। তার পক্ষে মামলা পরিচালনা করার জন্য আমি আপনার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। ইওর অনার, আমাদের প্রতিপক্ষ তার সাক্ষ্য প্রমাণ হয়তো জোগাড় করতে পারেননি, তাই তিনি আজ আদালতে আসেননি। সুতরাং বিজ্ঞ আদালতকে এই মামলার রায় ঘোষণার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। নো ইওর অনার। ছোট ম্যাডাম, আমরা আসল খুনিকে খুঁজে পেয়েছি। সে শুধু ডক্টর সুমনকে হত্যা করেনি, আমাকেও খুন করতে চেয়েছিল। কিছুক্ষণের মধ্যে আমার লোকজনরা আসল খুনিকে ধরে এনে আদালতে হাজির হবে। এই যে ফিঙ্গারপ্রিন্ট। আমি মাননীয় আদালতের কাছে তার কাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া হলো। বলুন মিস্টার কাদের, কেন আপনি ডক্টর সুমনকে হত্যা করেছেন? মাননীয় আদালত, আমি ডাক্তার সুমনের হয়ে এমন কোনো অপরাধ নাই যা আমি করি নাই। আমার ইচ্ছা ছিল আমি নমিনেশন নিব, এমপি হব, কিন্তু ডাক্তার সুমন আমারও তো নমিনেশন দেয় নাই, বরং আমার চরম অপমান করছে। তাই আমি নিজের সামলাইতে পারি না। একদিন সুযোগ বুঝাচ্ছি। এখানে কাদেরের ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট আছে, আশা করি মিলে যাবে। মহামান্য আদালত, মিস্টার মঈন খুন হয়তো করেননি, কিন্তু ডাক্তার সুমন যদি বেঁচে থাকতেন
তাহলে তো মিস্টার মঈন তাকে খুন করতেও পারতেন। সুতরাং সে কি সমাজের জন্য বিপজ্জনক নয়? ইওর অনার, নিজের আপনজনের উপর আঘাত আসলে যে কেউ দোষী ব্যক্তিকে মারতে চাইবে, তাই বলে তাকে বিপজ্জনক বলা সঙ্গত নয়। নিহত সুমন শুধু আমার মক্কেলের ভাগ্নে প্রাণকে আঘাত করেনি, উনি প্রতিহিংসা বশবর্তী হয়ে নষ্ট করে দিয়েছেন আমার ক্লায়েন্টের পুরোটা জীবন। একটা মিথ্যে সিমেন্ট টেস্টের রিপোর্ট দিয়ে আমার মোয়াক্কেলকে বিশ্বাস করতে বাধ্য করেছিলেন যে তিনি বাবা হতে সম্পূর্ণ অক্ষম এবং তার স্ত্রীর গর্ভের সন্তান তার নিজের সন্তান নয়, তার স্ত্রী দুশ্চরিত্রা। আমার ক্লায়েন্ট সেই রিপোর্টের কারণে তার স্ত্রীর সন্তানকে পরিত্যাগ করে কাটিয়েছেন দীর্ঘ 25টি বছর। যখন উনি নিজের ভুল বুঝতে পারলেন তখন ছুটে গিয়েছিলেন তার স্ত্রী রোকেয়া চৌধুরীর কাছে, কিন্তু রোকেয়া চৌধুরী তার কথা শুনতেই চাননি। আর মনি চৌধুরী বলতে পারেননি তার কষ্টের কথা এবং নিজের ভুলের জন্য ক্ষমা চেতে পারেননি। নিঃসঙ্গভাবে কাটিয়ে দিলেন সারাটি জীবন। আর রোকেয়া চৌধুরী সে অভাগী সন্তান, ওকে সজনী চৌধুরী বঞ্চিত হয়েছেন পিতার স্নেহ ভালোবাসা থেকে। তার মানে Yes, Your Honor. I am that unlucky girl, and he is my legal father, and my colleague Rokia Chaudhary is my mother. আমরা আমাদের জীবনে অনেক কিছু হারিয়েছি, নতুন করে আর কিছু হারাতে চাই না Your Honor। আমার বাবা পঞ্জীভূত রাগ দমন করতে পারেননি বলে ছুটে গিয়েছিলেন ডাক্তার সুমনের উপর প্রতিশোধ নিতে, কিন্তু সে সুযোগ তিনি পাননি। তার আগে ডাক্তার সুমনকে খুন করেছে টায়ার কাদের। মহামান্য আদালতের কাছে আমার অনুরোধ, আমার বাবাকে নির্দোষ ঘোষণা করে তাকে মুক্ত করে দিন। আমাকে আমার বাবার বুকে মাথা রেখে কান্নার সুযোগ করে দিন প্লিজ ইওর অনার। Please.
রোকেয়া, রোকেয়া, তোমার কোনো দোষ নেই। দোষ তো আমি করেছিলাম। আমি তোমাকে দুঃখ দিয়েছিলাম। শুধু যদি শুনিনি, তোমাকে সব খুলে বলতে পারতাম, তাহলে আর আমাদের জীবনটা হয়তো এমন হতো না। তোমার তো তবু একটা বড় সান্ত্বনা ছিল, তোমার সন্তান। তাকে বুকে নিয়ে তুমি অনেক কষ্ট ভুলতে পেরেছ, কিন্তু আমার তো তাও ছিল না। দেখো রোকেয়া, দেখো, দেখো, তুমি প্রতি বছর কেক কেটে তোমার মেয়ের জন্মদিন পালন করেছ, আর আমি আমার শরীর কেটে আমার মেয়ের জন্মদিন পালন করেছি। দেখো, আমার মেয়ের বয়স কত হলো? 1, 2, 3, 4, 5। মামা, তোমাদের মতো আমরা এমন দূরে দূরে থাকতে চাই না। এসো সজন। ছোট ম্যাডাম, লেখাপড়া কিন্তু ঠিক মতো করেন।